শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গিরিশচন্দ্র ঘোষ পর্ব ২। গিরিশের বাল্যজীবনের শিক্ষা দীক্ষা সাধারণ গতিতেই অগ্রসর হইতেছিল। বিশেষ এই যে পিতার আদরের দুলাল গিরিশ বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে বড়ই আবদারে হইয়া উঠিতেছিলেন। যেখানে বাধা পাইতেন সেখানেই তাহার অশান্ত ভাব দ্বিগুণ শক্তিতে আত্মপ্রকাশ করিত। জুজুর ভয় দেখাইলে তিনি জুজুর সহিত সাক্ষাৎ করিতে অগ্রসর হইতেন। পুত্রের এই প্রকৃতির পরিচয় পাইয়া পিতা সম্ভব ক্ষেত্রে মোটেই বাধা দিতেন না। গৃহদেবতা শ্রীধরকে নিবেদন করিবেন মনে করিয়া জ্যাঠাইমা বাগানের প্রথম শশাটি কুটো বাঁধা করিয়া রাখিয়াছেন। গিরিশের উহা খাইবার ইচ্ছা ছিল, তাই পিতার বাড়ি ফিরিবার পূর্বে কান্না শুরু করিলেন। তেষ্টা পেয়েছে, জল খাবার তেষ্টা নয়, বা বাজারে শশা খাবার তেষ্টা নয়, খিড়কির বাগানের শশা খাবার তেষ্টা। বাবার আদেশে শশা গিরিশের হাতে আসিল। জ্যাঠাইমা দেবরকে বারণ করিলে নীলকমল উত্তর দিলেন, বালক যার জন্য এত করে কাঁদছে শ্রীধর কি তা তৃপ্তি করে খাবেন? হাতে করি হইবার পর গিরিশ বিদ্যালয়ে গেলেন, কিন্তু প্রকৃতি চালিত পুত্রকে স্নেহপ্রবণ পিতা ক্রমে এক বিদ্যালয় হইতে অন্য বিদ্যালয়ে সরাইতে থাকায় পুত্রের বিদ্যাভ্যাস অতি মন্থর গতিতে চলিতে লাগিল। তবে সৌভাগ্যের বিষয় এই যে বিদ্যালয়ের পাঠাভ্যাসকালেই তাহার সাহিত্যপ্রীতি উদ্ভূত হইয়াছিল। কবি ঈশ্বরচন্দ্রের নাম শুনিয়া তিনি কবিতা রচনায় মন দিয়াছিলেন এবং গুপ্ত কবি সংবাদ প্রভাকরের গ্রাহক হইয়াছিলেন। হাপ আঁকড়াই, কথকতা, রামায়ণ গান ইত্যাদির প্রতি তাহার একটি স্বাভাবিক আকর্ষণ ছিল। কবিকঙ্কন, চণ্ডী, অন্নদামঙ্গল, পুরাণ ইত্যাদি গ্রন্থ তিনি বাড়িতে বসিয়া পড়িতেন। মোটের উপর বলা যাইতে পারে যে তিনি এই সময় হিন্দুর ধর্মজীবন ও ধর্মভাবের সহিত ক্রমেই সুপরিচিত হইতেছিলেন। কিন্তু মনে হয় যে ইহাতে তাহার কবি কল্পনার পরিপুষ্টি ঘটিলেও তিনি ইহার আধ্যাত্মিক আহ্বানে আত্মবিসর্জন দিতে কখনো প্রস্তুত ছিলেন না। ভাবী জীবনের জন্য গিরিশ যখন এইরূপে গড়িয়া উঠিতেছেন তখন তাহার 14 বৎসর বয়ঃক্রমকালে পিতা নীলকমল অকস্মাৎ পরলোক গমন করিলেন। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে গিরিশ তখন স্বাধীন। পিতার দূরদৃষ্টির ফলে এবং জ্যেষ্ঠা ভগিনী কৃষ্ণকিশোরীর যত্নে বিষয় সম্পত্তি রক্ষা পাইলেও গিরিশকে রক্ষা করা ভগিনীর সাধ্যায়ত্ত ছিল না। ভ্রাতার অবস্থা দেখিয়া বুদ্ধিমতী কৃষ্ণকিশোরী পিতৃবিয়োগের 1 বৎসর পর নবীনচন্দ্র সরকারের কন্যা শ্রীমতী প্রমোদিনী সহিত তাহার পরিণয় ঘটাইলেন। নবীনবাবু গিরিশের পিতৃবন্ধু এবং বিচক্ষণ ভদ্র সন্তান। তিনি অ্যাটকিনসন লিন্টন কোম্পানির বুক কিপার ছিলেন। দিদি ভাবিলেন ইহার সাহায্যে গিরিশকে শাসনে রাখিতে পারিবেন। ফল কিন্তু বেশি কিছুই হইল না। পিতার মৃত্যুতে গিরিশের বিদ্যালয়ের পাঠ কিছুদিন বন্ধ রইল। পরে পুনর্বার অধ্যয়ন আরম্ভ হইলে তিনি পূর্বের ন্যায় বিদ্যালয় বদলাইতে লাগিলেন। অবশেষে 1862 খ্রিস্টাব্দে পাইকপাড়া সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় হইতে প্রবেশিকা পরীক্ষা দিয়া অকৃতকার্য হইলেন। বিদ্যালয়ের সহিত সম্বন্ধ এখানেই শেষ হইল। তবে পূর্বাভাস অনুসারে স্বগৃহে সাহিত্য চর্চা চলিতে লাগিল। তখন ইংরাজি শিক্ষার সর্বাধিক আদর। গিরিশ বিবাহের যে যৌতুক পাইয়াছিলেন উহা বিলাস ব্যসনে ব্যয় না করিয়া সেই অর্থে কতগুলি উৎকৃষ্ট ইংরাজি গ্রন্থ কিনিলেন এবং মনোনিবেশপূর্বক অধ্যয়ন আরম্ভ করিলেন। গিরিশ যখন যাহা ধরিতেন তাহাতেই ডুবিয়া যাইতেন। ইংরাজি পাঠকালে নিজের গৃহেই অধিক সময় কাটিত। বন্ধুবান্ধবের সহিত গল্পগুজব পর্যন্ত হইত না। এই কালে তিনি বঙ্গভাষায় ব্যুৎপত্তি লাভের জন্য সচেষ্ট ছিলেন এবং গৃহে বসিয়া উৎকৃষ্ট ইংরেজি কবিতার
পদ্যে বঙ্গানুবাদ করিতেন। নিজের সংগৃহীত পুস্তকে পরিতৃপ্ত না হইয়া পরে তিনি এশিয়াটিক সোসাইটির সদস্য শ্রেণীভুক্ত হইয়াছিলেন। যৌবন উদ্গমে অভিভাবকহীন গিরিশের সাহিত্যচর্চার সঙ্গে সঙ্গে কয়েকটি দোষও বৃদ্ধি পাইল। পানদোষ, স্বেচ্ছাচারিতা ও হঠকারিতা ক্রমেই প্রবল হইয়া সকলের দৃষ্টি আকর্ষণ করিতে লাগিল। ক্রমে তাহাকে অবলম্বন করিয়া একটি বউয়াটে দলের সৃষ্টি হইল। দলপতি গিরিশ কখনো তুবড়িওয়ালা সাপুড়ের সঙ্গে বান খেলিতেছেন, কখনো পাড়ায় আগত ভণ্ড সন্ন্যাসীকে শাস্তি দিতেছেন, কখনো বা লোক ভাবস্থলে মৃতের সৎকারে অগ্রসর হইতেছেন, আবার কখনো চাঁদা সংগ্রহ করিয়া গরিবের চিকিৎসা ও পথ্যের ব্যবস্থা করিতেছেন। প্রতিবেশীরা যদি তখন গিরিশ ও তাহার দলের অযাচিত সাহায্যে উপকৃত হইতেন ও উহার প্রত্যাশা রাখিতেন, তথাপি এই উচ্ছৃঙ্খল দলকে তাহারা ভালোবাসিতেন না। জামাতার ভাবগতিক দেখিয়া শ্বশুর নবীনবাবু তাহাকে স্বীয় সওদাগরী আপিসে শিক্ষানবিশরূপে গ্রহণ করিলেন। এখন হইতে ন্যূনাধিক ৫৫ বর্ষ গিরিশবাবু বিভিন্ন আপিসে চাকরি করিয়াছিলেন।